আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএন তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ রোধে আবারও বিধিনিষেধে দেশ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বাড়ছে সংক্রমণের হার, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। গবেষণা ছাড়া উৎকর্ষতা সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। আর্থসামাজিক উন্নয়নে প্রায়োগিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল। শেষ মুহূর্তে ব্যস্ততা প্রার্থীদের, আছে পাল্টাপাল্টি অভিযোগও। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন কোনো দিনই বাস্তবায়ন হবে না বলছে আওয়ামী লীগ। বিরোধীদের নিশ্চিহ্ন করাই সরকারের লক্ষ্য, দাবি বিএনপির। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে আবারও বিধিনিষেধে ফিরেছে সারা দেশ। তবে রাজধানীর বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না। মাস্ক ব্যবহারের বালাই নেই, এমনকি হোটেল রেস্তোরাঁয়ও মানা হচ্ছে না টিকা সনদ দেখানোর নিয়ম। স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসএম আরিফের রিপোর্ট। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার 11টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। বৃহস্পতিবার থেকে সারা দেশে বিধিনিষেধ কার্যকর হয়। তবে রাজধানীতে সবকিছুই চলছে আগের মতোই। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। বাজার, রাস্তাঘাট কিংবা গণপরিবহন সবখানেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বেশিরভাগই মানছেন না মাস্ক পরার কঠোর নির্দেশনা। বাসাতে বের হয়েছি তখন মাস্ক আনতে খেয়াল নাই, এখন দোকানে আছে না আমি বেশি মাস্ক শেষ হয়ে গেছে, মানতে চায় না, মানে না। হোটেল রেস্তোরাঁয় টিকা সনদ দেখানোর নিয়মও মানা হচ্ছে না। আপনি কি খাবার খাওয়ার সময় টিকা সনদটা নিয়ে আসতেন? না, এটা নিয়ে আসিনি, বাসায় আছি। সবাই দেখা যায় বেশ কিছু জন মানুষ দেখাইছে। ওরা জিজ্ঞাসা করে নাই, না জিজ্ঞাসা এখনো কেউ করে নাই, মানে ফার্স্ট আপনি বললেন। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় করা হয় জেল জরিমানা। সংক্রমণ রোধে সবার সচেতনতা জরুরি বলে মনে করেন সচেতন মহল। যারা খেটে খাওয়া মানুষ তারা চাচ্ছে, তারা মাস্ক পরতে অভ্যস্ত না, তাদের মধ্যে অ্যাওয়ারনেস আনা উচিত। এখনো আমরা সভ্য না। 24 ঘন্টায় 12 জন সহ দেশে করোনায় মোট মৃত্যু 28,123 জন। নতুন করে আক্রান্ত হয়েছে 3,359 জন। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 12.03%। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এদিকে বিধিনিষেধে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করলেও হতাশা প্রকাশ করেছেন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। গত বছরের লকডাউনের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার এমন সিদ্ধান্তে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। সঞ্জিদা রশিদের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে 11টি বিধিনিষেধ জারি করেছে সরকার, যার মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে মাস্ক পরিধান ও রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ ও আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই টিকা সনদ দেখানোর বিষয়টি। সরকারের নতুন নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন মহামারী নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। যে হারে করোনা বাড়তেছে আমাদের দেশে, তো এটা আসলে সবার জন্য সেফটি, যে সব কিছু নিয়ম মেনে চলাটা আসলে আমাদের জন্য সেফ, আর আশেপাশে মানুষের জন্য একটা সেফ। কারণ টিকা তো দিতেই হবে, অলরেডি আমরা অলমোস্ট সবাই দিয়েছি, তো টিকা কার্ডটা সাথে রাখাটা আমার মনে হয় বেস্ট। আমাদের স্বাস্থ্যের জন্যই চিন্তা করেই তো প্রজ্ঞাপনটা জারি হয়েছে। সরকারি বিধিনিষেধ যেভাবে দেওয়া হয় আছে এগুলো আমাদের মেনটেন করা উচিত সকলেরই। তবে সরকারের নতুন এই সিদ্ধান্তে কিছুটা হতাশ রেস্তোরাঁ ব্যবসায়ীরা। তারা বলছেন টিকা সনদ দেখে কর্মকাণ্ড চালানোর মতো প্রস্তুতি নেই তাদের। টিকার কার্ড কতজনের হাতে আছে এটা তো আসলে সরকার বিবেচনা করা উচিত। আমার মনে হয় এভাবে আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসা করতেছি আমাদের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। 2 বছর ধরে অনেক ক্ষতি হয়েছে, ওইটা এখনো আমরা কাটায় উঠতে পারি নাই, কিন্তু এখন সামনে এই প্রজ্ঞাপনে আরো ক্ষতির আশঙ্কা আছে অনেক। তবে বিশেষজ্ঞরা বলছেন একমাত্র সচেতনতার মাধ্যমে করোনা ও অমিক্রণ নিয়ন্ত্রণ সম্ভব। এটার জন্য যে নির্দেশনা এসেছে সেটা অবশ্যই আমি মনে করি যে যথাযথ একটা নির্দেশনা এসেছে। এখন এই পর্যায়ে আমরা যদি সচেতন হয়ে যাই এবং সবাই এখনো যে প্রয়োজনীয় ব্যাপারগুলো আছে, যেমন হচ্ছে জনসমাগম পরিহার করা এবং সেখানে গেলে হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটা বা মাস্ক পরার ব্যাপারটা, তো এই বা হাত সাবান দিয়ে ধোয়ার ব্যাপারটা, এই পর্যায়ে যদি এখন আমরা সচেতন হয়ে যাই আমরা অনেকটাই হয়তো হচ্ছে ওমিক্রন থেকে প্রতিহত করতে পারব। প্রয়োজন না থাকলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তো সেক্ষেত্রে সরকার যেটা আমরা দেখছি যে ব্যাপকভাবে টিকার উদ্যোগ নিয়েছেন। সঞ্জিদা রশিদ, মাই টিভি, ঢাকা।
গবেষণা ছাড়া একটি দেশের উৎকর্ষতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় পিছিয়ে থাকা স্বাস্থ্য খাতের উপর গবেষণা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। করোনা সতর্কতার নির্দেশনা মেনে চলার পাশাপাশি সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তির প্রসারে রাজধানীর আগারগাঁয়ে নির্মিত হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স। গণভবন থেকে স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিজ্ঞান গবেষণা ও শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর গড়ে দেয়া ভিত ধরেই দেশের অগ্রযাত্রা বলে অভিহিত করেন বঙ্গবন্ধু কন্যা। তিনি 1975 সালের 14 জুন বেতবুনিয়াতে স্যাটেলাইট আর্থ স্টেশনের উদ্বোধন করেন, অর্থাৎ ভূ উপগ্রহ কেন্দ্র তিনি প্রতিষ্ঠা করেন। কাজে তিনি যে পদক্ষেপগুলি নেন সেটাই কিন্তু আসলে আমাদের জন্য আমি বলবো একটা পথ প্রদর্শক হিসেবেই কাজ করেছে। বিএনপি শাসনামলে সরকারের ভুল সিদ্ধান্তে অগ্রযাত্রা ব্যাহত হওয়া কিংবা পিছিয়ে যাবার ঘটনারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই 91 সালেই আমরা আন্তর্জাতিকভাবে আমাদের যে প্রযুক্তি ব্যবহারের একটা সুযোগ হয়, তখন বিনামূল্যে আমাদের এই অঞ্চলে যখন সাবমেরিন কেবল আসে তখন বিনামূল্যে বাংলাদেশকে অফার দেওয়া হয়েছিল সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য যে তখন বিএনপি সরকার ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সে বলে দিল যে এটা করা যাবে না, এটা করলে নাকি বাংলাদেশের সব তথ্য বিদেশে চলে যাবে। কি যে গোপন তথ্য তাদের ছিল সেটা আমি জানি না, কিন্তু আমাদের দেশটা এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা যোগসূত্র করার যে একটা সুযোগ এবং আমাদের ছেলেমেয়েদের শিক্ষার যে একটা সুযোগ এসেছিল, বা এই প্রযুক্তি শিক্ষার মধ্য দিয়ে আমাদের উন্নয়নের যে সম্ভাবনাটা সেটা নষ্ট হয়ে যায়, সেটা তারা নষ্ট করে দেয়। করোনার নতুন ভেরিয়েন্টের দ্রুত সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার তাগিদ দেন প্রধানমন্ত্রী। নতুন একটা ভেরিয়েন্ট দেখা দিয়েছে, এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং একটা পরিবার সহ কিন্তু আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, এবং আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি, সেই নির্দেশনাগুলি সবাই মেনে চলবেন, সেটাই আমি চাই। আর যারা টিকা নেননি দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। আমরা যুগোপযোগী আধুনিক বাংলাদেশ বিনির্মাণে গবেষণার বিকল্প নেই বলেও জানান সরকার প্রধান। স্বাস্থ্যের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু আসলে গবেষণা প্রয়োজন। আসলে গবেষণা ছাড়া উৎকর্ষতা লাভ করা যায় না। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে গোটা শহর। প্রার্থীরা ছুটছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জনগণের মন জয় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পাল্টাপাল্টি অভিযোগ করছেন কেউ কেউ। এদিকে শুক্রবার মধ্যরাতে শেষ হবে নির্বাচনের প্রচারণা। নারায়ণগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ড্যানি দ্রং, সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আল মামুন। পুরো শহর ছেয়ে গেছে পোস্টারে, যেন বিন্দুমাত্র আর কোনো ফাঁকা জায়গা নেই। প্রতিনিয়তই শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিভিন্ন যানবাহনে মাইক লাগিয়ে বেজে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার গান। আর মিটিং মিছিলের যেন শেষ নেই। বলা যায় নির্বাচনের আমেজে পুরো মজেছে নারায়ণগঞ্জ শহর। প্রার্থীরাও ছুটছেন অলিতে গলিতে, জনগণের কাছে ভোটের প্রত্যাশায় দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভীর প্রত্যাশা, জনগণের ভালোবাসায় ফের তিনি জয়ী হবেন। জনগণ প্রাধান্য দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের কাজকর্মকে, সুতরাং আমি আশা করি যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা আমাকেই ভোট করবে। অন্যদিকে আলোচনায় থাকা স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার জানান, নির্বাচনের মাঠে পদে পদে তার সমর্থকরা বাধাপ্রাপ্ত হচ্ছেন। ভীতির পরিবেশ পুলিশি কার্যক্রমে শুরু হয়েছে, কিন্তু জনগণ ভীত না। আমার নেতাকর্মীরা বরঞ্চ আরো ইউনাইটেড হচ্ছে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত সময়সীমা রয়েছে প্রচার প্রচারণার। ড্যানি দ্রং, মাইটিভি, নারায়ণগঞ্জ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি পরগাছা দল, তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া নিজ বাসভবনে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই দেশে অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন আসবে না, তাই এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই বলে জানান মাহবুবুল আলম হানিফ। তত্ত্বাবধায়ক সরকারের নামে আর কোনো অসাংগঠনিক কোনো বা অসাংবিধানিক কোনো সরকার আর কখনো আসবে না। অথবা এটা নিয়ে যারা আন্দোলন করছেন, স্বপ্ন দেখছেন, তাদের আন্দোলন কোনোদিনই সফল হবে না। বিএনপির মতো এই পরগাছা দল, যারা সুবিধাবাদী শ্রেণী, ক্যান্টনমেন্টে বসে যার সৃষ্টি, এই সমস্ত দল তাদের ভবিষ্যৎ নিয়ে তারা ভাবলেই খুশি হবে। আওয়ামী লীগ নিয়ে ভাবার। বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, চিহ্নিত কিছু লোক ক্রমাগতভাবে বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এর সাথে আর কেউ যুক্ত থাকলে তাদের তালিকাও করা হবে। যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে, দেশে হানাহানি লাগানোর উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার চালায়, বিদেশিদের কাছে অপপ্রচার চালায়, সেগুলো তো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম। সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকে, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। নির্বাচনের জন্য অপরিহার্য সব প্রতিষ্ঠান সরকার ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করে বলেন, দেশ থেকে বিরোধীদের নিশ্চিহ্ন করে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য। নির্বাচনের পর পথ হারিয়েছে বাংলাদেশ, জনগণ হারিয়েছে বাক ও ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। কথিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। নির্বাচন কমিশন সহ গণতন্ত্রের জন্য অপরিহার্য প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল হোসেন ওরফে সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকেই তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, গানের মডেলের আড়ালে হেলাল একজন ভয়ঙ্কর খুনি। তার বিরুদ্ধে ওই এলাকায় 3টি হত্যা মামলা রয়েছে। সে বিভিন্ন মাজার বা রেল স্টেশনে ছদ্মবেশ ধারণ করে থাকত। এসকেলিটনের রিপোর্ট। সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে, যত্ন করে নির্বাধে হয় সুখেরই দুকুলে দয়া। ভাঙাতড়ি ছেঁড়াপাল গানের বাউল সিরিয়াল কিলার হেলাল হোসেন ওরফে সেলিম ফকিরকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার হেলাল হোসেন ওরফে বাউল সেলিম 2001 সালে বগুড়ার চাঞ্চল্যকর বিদ্যুৎ ও 1997 এবং 2006 সালে একাধিক হত্যা মামলার মূল কিলার বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ভাঙ্গাতড়ি ছেঁড়াপাল এই গানের যেই বাউল মডেল ছিল, তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আমাদের কাছে একজন জনৈক ব্যক্তি জানায় যে এই যে বাউল মডেল, তাকে বিদ্যুৎ হত্যা, চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলা যেটা বগুড়ায় হয়েছিল 2001 সালে, এই হত্যা মামলার যে আসামি হেলাল হোসেনের সাথে তার ছবির অনেকটা সাদৃশ্য পাওয়া যায়। এবং পরবর্তীতে আমরা তথ্য কালেকশনে জানতে পাই যে এই হেলাল হোসেন সে মূলত এই বিদ্যুৎ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। বাউল হেলাল ছদ্মবেশে সিরিয়াল কিলিংয়ে অংশগ্রহণ করতে বলে জানান তিনি। এছাড়াও তিনি আমাদেরকে জানায় 1997 সালে বগুড়ায় বিশু হত্যাকাণ্ডের সে এজার নামীয় আসামি এবং 2006 সালে রবিউল হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও সে আমাদেরকে আরও 2টি মামলার ব্যাপারে তথ্য দেয়, একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা আর একটি চুরির মামলা। সবশেষ ফেরারি জীবনযাপন করত বিভিন্ন রেল স্টেশনে, সেখানেই মানুষের সহযোগিতা নিয়ে বাউল গানে অংশগ্রহণ করতে বলে জানান খন্দকার আল মঈন। বিভিন্নভাবে বাউল গান গেয়ে মানুষের সহায়তা নিয়ে সে জীবিকা সে নির্বাহ করছে। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। কুমিল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক সেবীর সংখ্যা। সীমান্তবর্তী জেলা হওয়ায় হাত বাড়ালে মিলছে মরণ নেশা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
এছাড়া মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে কুমিল্লা রুট ব্যবহার করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে ইয়াবা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে সম্মিলিতভাবে এর প্রতিরোধের আহ্বান প্রশাসনের। কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে শীতকালীন সবজি কিংবা ল্যাপের ভিতর করে পাচার করছে মাদকদ্রব্য। মাদক পাচারে প্রতিনিয়ত এমন অভিনব ধরন পাল্টাচ্ছে মাদক ব্যবসায়ীরা। পুলিশের দেয়া তথ্য বলছে, কুমিল্লা জেলা পুলিশ 2021 সালে 2648টি মাদক মামলায় গ্রেপ্তার করেছে 3500 আসামি। গেল এক বছরে জেলা পুলিশ ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সহ উদ্ধার করেছে 20 কোটি 41 লাখ টাকার মাদক। বিশ্লেষকরা জানান, তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও পরিবারের ভূমিকার কথা। তা আমাদের যে উঠতি বয়সী তরুণ আছে বা তরুণ প্রজন্ম, তারা কিন্তু এর খপ্পরে পড়ে যাচ্ছে এবং এটার মধ্য দিয়ে আমাদের যে এই প্রজন্মটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আইন প্রয়োগে দীর্ঘসূত্রিতার কারণে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মত এই আইনজীবীর। এই যে মাদকের সাথে জড়িত আছেন, তারা একটা দৃষ্টান্ত হবে, তারা ভয় পাবে, তখন তারা এই নিরেশিত হবে এবং নিরেশিত হইলে আমার বিশ্বাস আদালতের এই ভূমিকার মাধ্যমে মাদকের কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীতে আরও তৎপরতা চালানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তা আমরা মাদক নিয়ে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতে আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলোকে আরও বেগবান করব, আরও বেশি গোয়েন্দা তথ্য নির্ভর এবং আমাদের অভিযান আরও জোরালোভাবে চলমান থাকবে। মাদকের সহজলভ্যতা তরুণ সমাজকে বিপদগামী করছে। সামাজিক অপরাধ কমাতে মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকরী পদক্ষেপ চান কুমিল্লাবাসী। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 9 দিনের এই আয়োজনে অংশ নেবে বাংলাদেশ সহ 70টি দেশ। প্রদর্শিত হবে 255টি চলচ্চিত্র। রাজধানী ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন রেইনবো চলচ্চিত্র সংসদ। এবারের উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র থাকছে 129টি, আর স্বল্প দৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা 96টি। এর মধ্যে 40টি প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র। পৌষের বিন্দু বিন্দু শিশির ভেজা মাঠ ভরা সরিষা ফুলের মৌ মৌ সুঘ্রাণ ও সৌরভ চারিদিকে। ভোরের মিষ্টি সোনা রোদে ঝলমল করা হলুদ সরিষা ফুলের অবারিত সৌন্দর্য এখন গ্রামে গ্রামে লুটোপুটি খাচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে প্রবেশ করলেই চোখে পড়বে সোনাঝরা ফুলের সীমাহীন বাগান। প্রতিনিধি আজিজুর রহমান আজিজের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। চলতি মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে 1450 হেক্টর জমিতে 1898 মেট্রিক টন সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে মৌসুমের শুরুতেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হওয়ায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে ঝুঁকি দেখা দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্চ কমিটির তৎপরতা ও প্রণোদনার ফলে হাল জরিপে 4107 হেক্টর জমিতে সরিষার আবাদ বেড়েছে। যদি কোনো দুর্যোগ না আসে তাহলে আমরা সরিষা আমরা খুব লাভবান হব। আশা করি আগে গেছে বছর থেকে বছর ফলন ভালো হয়েছে। কৃষকরা জানান, সরিষা চাষে প্রতি বিঘা জমিতে ব্যয় হয় 4 থেকে 5,000 টাকা। ফলন ভালো হলে প্রতি বিঘা জমিতে 10 থেকে 12,000 টাকা লাভ করা যায়। কৃষক আমার সঙ্গে সার বিষ আপনার যাই সরষের দানাও দিছে, তাতে আমি 5 পাখি জায়গা ধরে বুনছি, আমার লাভবান হয়েছি আমি। এবারে আশা করতেছি যে এবারে ফলন ভালো। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কালিয়াকৈরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোয়ালরা মধু সংগ্রহ করে। বাজারে সরিষার দাম আশানুরূপ হওয়ায় অনেকে এবার সরিষা আবাদে ঝুঁকেছেন। 1400 জন কৃষককে বিনামূল্যে সার বীজ দিয়েছি। প্রত্যেক কৃষককে 1 বিঘা জমির জন্য 1 কেজি সরিষা বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার দিয়েছি, যার কারণে কৃষকরা আকৃষ্ট হচ্ছে এই সরিষা চাষ করার জন্য। শিউলি রোজা, মাই টিভি। এবারে প্রবাস সংবাদ। সৌদি আরবের জেদ্দার নজরানে বসবাসরত বাংলাদেশিদের আগামী শুক্রবার ও শনিবার কনসুলার সেবা দেবে বাংলাদেশ কনসুলেট। স্থানীয় ফয়সালিয়া নজরান হোটেলে এই 2 দিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পাসপোর্ট রিইস্যুর আবেদন জমা নেওয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সদস্য পদ নিবন্ধন, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা,
আইনি পরামর্শ দেওয়া হবে। কনসুলার সেবা নিতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি সাথে নিতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের জলপাইগুড়িতে গুয়াহাটি বিকানের এক্সপ্রেস ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে গেছে। অন্তত অর্ধশত যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির দোমোহনী এলাকার পাটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দলের সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রেনের কয়েকটি বগি উল্টে যাওয়ায় অনেকেই চাপা পড়েছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। তাদের উদ্ধার ও দ্রুত চিকিৎসার জন্য আশপাশের সব হাসপাতাল প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ। এদিকে এ পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক। তাৎক্ষণিকভাবে 10 থেকে 12 জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শীতকালীন অলিম্পিক আসরকে সামনে রেখে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মরিয়া চীন। লকডাউন, নিভৃত বাস, বিচ্ছিন্ন বাস সব পন্থা অবলম্বনের পর এবার নতুন এক পন্থা বেছে নিয়েছে। এবার কোভিড সংক্রমিত ব্যক্তিদের ধাতব বাক্সের আকারের ঘরে বন্দি করে রাখা শুরু করেছে চীন। মার্জিয়া মান্নানের রিপোর্ট। আর কয়েক সপ্তাহ পরেই শীতকালীন অলিম্পিক্সের আসর বসবে বেইজিংয়ে। এর মধ্যে বেশ কিছু শহরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীন সরকারের। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নিভৃত বাস, বিচ্ছিন্ন বাস, লকডাউন সব পন্থা অবলম্বন করেও পরিস্থিতি আয়ত্তে না আসায় নতুন এক পন্থা বেছে নিল দেশটি। কোভিড সংক্রমিত ব্যক্তিদের ধাতব বাক্সের আকারের ঘরে বন্দী করে রাখা শুরু করেছে দেশটি। কোভিড সংক্রমণ রুখতে তাদের নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে চীন সরকার। এই ধাতব বাক্সে নিভৃত বাস সেই পরিবর্তনের নতুন সংযোজন। ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে কোভিড সংক্রমিত ব্যক্তিদের বা তাদের সংস্পর্শে আসা সকলকে ধাতব বাক্সের মতো ঘরে ঢুকে দেওয়া হচ্ছে। সেখানে রয়েছে একটি খাট, পানির বোতল ও শৌচাগার। মধ্য চীনের সাংচি প্রদেশের জিয়ান শহরে খোলা হয়েছে এই নিভৃত বাস ক্যাম্প। সেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, এমনকি গর্ভবতী মহিলাদেরও অন্তত 2 সপ্তাহের জন্য রাখা হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের কারণে চীনের জিয়ান শহরের প্রায় 2 কোটি বাসিন্দাকে বাড়িতেই থাকতে বলা হয়েছে। খাবার কিনতে বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। সংক্রমণ রুখতে এতটাই কড়া অবস্থান নিয়েছে দেশটি যে কোনো বহুতলের একজন বাসিন্দাও সংক্রমিত হলে ওই বহুতলের সকল বাসিন্দাকে নিভৃত বাসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মার্জিয়া মান্নান, মাই টিভি। এবারে খেলা সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস বোলিং কোচের দায়িত্ব ছেড়ে পাকিস্তান সুপার লিগ PSL এর দল মুলতান সুলতানের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন ওটিস গিবসন। ফ্র্যাঞ্চাইজিটিতে সহকারী কোচ ও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বুধবার মুলতান সুলতান তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করে। ওটিস গিবসনও বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে বিকল্প কেউ না থাকায় রাসেল ডমিঙ্গোই হেড কোচ থাকছেন। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত নিজের দায়িত্বে টিকে যাচ্ছেন ডমিঙ্গো। সংবাদ শেষ করব স্বয়ংক্রিয়ভাবে রং পরিবর্তনকারী গাড়ির খবর দিয়ে। বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW একটি বহুরূপী গাড়ি উন্মোচন করেছে যা রং পরিবর্তন করে। বর্তমানে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের যানবাহনগুলোকে অত্যাধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করার চেষ্টা করছে। এই গাড়িটি হচ্ছে তার সর্বশেষ উদাহরণ। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। সাদা না কালো, কোন রঙের গাড়ি আপনার বেশি পছন্দ? উত্তর যদি হয় দুটোই, তবে আপনার জন্য সুখবর। নিজে থেকেই রং পরিবর্তন করতে পারা গাড়ি তৈরি করেছে BMW। এজন্য কারো সাহায্য নেয়ার প্রয়োজন নেই। জার্মানির এই প্রতিষ্ঠান জানিয়েছে যে এটি গাড়ির শরীরকে প্রাণবন্ত করে তুলেছে। তার অল ইলেকট্রিক iX SUV মডেলের জন্য বিশেষভাবে উন্নত বডি র্যাপ দিয়েছে। একটি বোতামের স্পর্শে একজন চালক গাড়ির বাইরের শেড পরিবর্তন করতে পারে। এটি রংটিকে কালো, সাদা বা এমনকি হালকা গাঢ় টাইপের মধ্যে পরিবর্তন করে দেয়া হয় এবং মোড়কের শেডে ইলেকট্রিক কালি সক্রিয় করে। BMW এই গাড়ির প্রজেক্ট লিড
শেল্টা ক্লার্ক বলেছেন, প্রযুক্তি গাড়িটিকে ফ্লাশ করে গাড়িটিকে শনাক্ত করতে বা গাড়ির ব্যাটারি ক্ষমতা বাহ্যভাবে প্রদর্শন করতে ব্যবহার করা যেতে পারে। শুধু বাইরের রং পরিবর্তন নয়, ভেতরের নকশাও আনা হয়েছে নতুনত্ব। সিটের পেছনে আকারে বড় ও স্ক্রিন থাকায় সিনেমা হলের আদলে ভিডিও দেখার সুযোগ মিলবে। শীঘ্রই বাজারে আসতে যাওয়া গাড়িটি কিনতে গুনতে হবে $84,000। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা সংক্রমণ রোধে আবারও বিধিনিষেধে দেশ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি, বাড়ছে সংক্রমণের হার, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। গবেষণা ছাড়া উৎকর্ষতা সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী, আর্থসামাজিক উন্নয়নে প্রায়োগিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল, শেষ মুহূর্তে ব্যস্ততা প্রার্থীদের, আছে পাল্টাপাল্টি অভিযোগও। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন কোনো দিনই বাস্তবায়ন হবে না বলছে আওয়ামী লীগ, বিরোধীদের নিশ্চিহ্ন করাই সরকারের লক্ষ্য, দাবি বিএনপির। ভারতের জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেছে বিকানার এক্সপ্রেসের 5টি বগি, অর্ধশত যাত্রীর প্রাণহানির আশঙ্কা। এবং বিসিবির পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন ওটিস গিবসন, বিকল্প না থাকায় টিকে যাচ্ছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 12:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।